নমস্কার। বারাসাত কলেজ উদ্ভিদবিদ্যা বিভাগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে 28শে জুলাই ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। আজকে আমরা সকলে একত্রিত হয়েছি একটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের উদ্দেশ্যে, অ্যাওয়ারনেস ফর নেচার কনজারভেশন। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর অনুপ কুমার সরকার, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ বটানি। উনি অ্যাজ গেস্ট স্পিকার আজকে আমাদের সকলকে জানাবেন কেন নেচারকে কনজার্ভ করা দরকার। এছাড়া আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার শ্রী বিপ্লব সান্যাল, হেড ক্লার্ক, আমরা সকলে একটা প্রচেষ্টার মধ্যে আছি কি করে আমরা প্রকৃতিকে বাঁচাতে পারি, সেই বার্তাটা সবার মধ্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আজকে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। 28শে জুলাই 2020 এবছর আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে রয়েছি। কোভিড-19-এর কারণে আমরা সকলে বহু মাস গৃহবন্দী। সেই জন্য আমরা এখন এই মুহূর্তে প্রকৃতিকে নিয়ে খুব একটা ভাবছি না। আমরা সকলে নিজেরা কিভাবে ভালো থাকবো সেটা নিয়েই বেশি চিন্তিত। কিন্তু একটা কথা ভুলে গেলে হবে না, সেটা হলো আমরা তখনই ভালো থাকব যদি আমাদের চারপাশের এই পরিবেশ, আমাদের প্রকৃতি ভালো থাকে, তবেই কিন্তু আমরা ভালো থাকব। মানুষ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণী বলে নিজেদের জাহির করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, মানুষ নিজেরা এত বুদ্ধিমান হয়েও যে কাজটা করে সেটা কোনো বুদ্ধিমান প্রাণীর কাজ নয়। আমরা নিজে হাতে আমাদের বাসস্থান, আমাদের পৃথিবীকে ধ্বংস করছি। প্রতিনিয়ত প্রত্যেকটা ব্যবহারে আমরা নির্বিচারে গাছ কাটছি। বড় বড় ইমারত, ইটকাঠের ইমারত তৈরি করার স্বার্থে আমরা প্রায় পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা পুরো ফাঁকা করে দিয়েছি। একসময় যেখানে জঙ্গল ছিল, গাছপালা ছিল, তাদের অধিকার আমরা হারিয়ে দিয়েছি। আমরা মনে করছি পৃথিবীতে শুধুমাত্র আমাদেরই অধিকার আছে, আমাদেরই শুধুমাত্র বাঁচার অধিকার আছে, অন্য গাছপালা বা পশু পাখি তাদের যেন কোনো অধিকার নেই। কিছুদিন আগে কেরালাতে একটি মা হাতিকে যেভাবে মারা হলো, কি মর্মান্তিক ঘটনা! পশু পাখি প্রত্যেকের যে একটা বেঁচে থাকার অধিকার আছে পৃথিবীতে, আমরা সেই সহজ সত্যটাকে হারিয়ে ফেলেছি। আমরা সত্যি কি বুদ্ধিমান? কি করে একজন বুদ্ধিমান প্রাণী নিজের বাসস্থান নিজেই ধ্বংস করতে পারে? এ তো কালিদাসের মতো সেই ঘটনা হয়ে গেল, যে ডালে বসে আছি সেই ডালই আমরা কাটছি। আমাদের এই কর্মফলের জন্য পৃথিবী থেকে বহু গাছপালা অলরেডি এক্সটিংক্ট হয়ে গেছে, উধাও হয়ে গেছে, বহু পশু পাখি উধাও হয়ে গেছে। আমরা কি স্বার্থপরের মতো নিজেরাই শুধু বাঁচবো ভাবছি? আমরা এভাবে বাঁচতে পারবো না। কারণ যেভাবে আমাদের চারধারে আমাদের এই অদ্ভুত অ্যাক্টিভিটির জন্য পলিউশন বেড়ে গেছে, এয়ার পলিউশন, ল্যান্ড পলিউশন, ওয়াটার পলিউশন, মানে আমাদের বেঁচে থাকাটা আমরাই নষ্ট করে ফেলেছি। আমাদের এই কাজের জন্য বায়ুতে যে পরিমাণ দূষণ হচ্ছে, আমাদের বিভিন্ন শ্বাসজনিত রোগ হচ্ছে, তৎসত্ত্বেও আমরা কিছুতেই সচেতন হচ্ছি না। আর সবথেকে দুঃখের ঘটনা, আমরা টিভিতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায়ই দেখি সমুদ্রের মধ্যে বিভিন্ন রাসায়নিক বস্তু বা তেলের ট্যাঙ্ক, সেগুলো ফুটো হয়ে তেল মিশে গিয়ে সমুদ্রের মধ্যে সামুদ্রিক পশু পাখি প্রাণী কিভাবে মারা যাচ্ছে, কিন্তু আমরা কিছুতেই সচেতন হচ্ছি না। তো আজকে আমাদের সকলের কাছে করজোড়ে নিবেদন, আপনারা সকলে একটু এই বার্তাটা সবার মধ্যে দিন। পৃথিবীটা শুধুমাত্র আমাদের মানুষদের জন্য নয়, সমস্ত গাছপালা পশু পাখি তাদের সমান অধিকার আছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। নিজের স্বার্থে, নিজের আনন্দে কাউকে হত্যা করা বা তাদের মৃত্যুর দিকে এগিয়ে দেওয়ার অধিকার আমাদের নেই। আপনারা প্রতিবাদ করুন, কোথাও যদি একটা গাছ কাটা হচ্ছে দেখুন, তাহলে বলুন দয়া করে গাছটা কাটবেন না। কোথাও কোনো পশু পাখিকে হত্যা করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে দেখলে দয়া করে বলুন এটা করবেন না। এটা করার জন্য আমি আমাদের ছাত্রছাত্রীদেরই প্রধানভাবে বলবো, তোমরাই এগিয়ে এসো, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরাই সোচ্চার হও। হ্যাঁ জানি প্রথম দিকে তোমাদের কথা কেউ মানতে চাইবে না, হয়তো বলবে তুমি কেন এগুলো কথা বলছো,
কিন্তু আস্তে আস্তে একটা দিন আসবে যেদিন তোমার পাশে সবাই দাঁড়াবে। দয়া করে আমরা সকলে এই প্রকৃতিকে বাঁচানোর এই প্রচেষ্টায় যেন একত্রিত হই। আমাদের এটাই আজকের নিবেদন, বার্তা এবং অনুরোধ সবার কাছে। কি করে আমরা নেচারকে বাঁচাবো, হাউ টু সেভ আওয়ার মাদার নেচার। 28শে জুলাই 2020 আমাদের এই উদ্দেশ্যের সাথে আমাদের ছাত্রছাত্রীরাও নিজেদের সামিল করেছে। তারাও পিছিয়ে নেই। তারা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে, গান, নাচ, কবিতা সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রকৃতিকে সংরক্ষণ করা, প্রকৃতিকে বাঁচানোর বার্তা আজকে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে যেতে চাই। Good evening to everyone. This is Dr. Parthapratim Dashgupta, the principal of Barasat College. I am very happy to hear that the Botany Department is celebrating the Nature Conservation Day, and indeed I believe that this is something which should always be done, because we are always exploiting nature. We are taking things from nature, but the question is, what do we give nature in return? Oftentimes it is said that if you cut one tree, please plant 5 more trees. But then you understand, for the greed of man, we are indiscriminately exploiting nature, but we give nature nothing in return. We are using up the water, we are using up all the natural resources, but we are not replacing it. So that day is not very far when the world will be an extended desert. In fact, because many youngsters are hearing this program, I am reminded of Michael Jackson's very famous song, Earth Song, where he says, "See what we have done to the world, what we have done. Indeed, we have exploited the world, we have destroyed the flora and the fauna of nature in such a manner that very soon, probably nature will take its revenge. And the tsunamis which are going to come and the disasters which are going to come will be the effect of the exploitation of man of nature." With these few words, I wish this program a great success, and I really believe that Orpita Madam, the head of the department, is doing a great thing by creating this awareness. Thank you so much. I wish this program a great success. We are very happy to have Dr. Anup Kumar Sarkar amongst us today as guest speaker. Dr. Anup Kumar Sarkar, Associate Professor, Department of Botany, West Bengal State University. Dr. Sarkar did his MSc in Life Sciences with Genetic Specialization from University of Manipur, Imphal, Manipur. And his PhD is in Bioscience from Rani Durgavati Vishwavidyalaya, Jabalpur, Madhya Pradesh. His research interest is on plant tissue culture, cytological studies, plant breeding, biodiversity conservation, and biostatistics. He has many publications in peer-reviewed national and international journals. He has presented many abstract, popular articles, book chapters, technical bulletins, papers, posters, etc. Several, it's a numerical in numbers. Many research projects were handled by Dr. Sarkar as principal investigator and co-PI, funded by ICFRE and MOFF. Before joining to West Bengal State University, Dr. Sarkar was employed at Tropical Forest Research Institute under the Ministry of Environment and Forest, and also at Rainforest Research Institute under the Ministry of Environment and Forest, Government of India, New Delhi. He has huge experience in the field of botany and allied matters, and he acted in several ways and for the benefit of society. Hello. Today we will discuss about the conservations. As you know, due to climate changes, which causes loss of
many species. So this how to reduce the loss of species. There's only way to conservations. Now what to mean the conservations? The preservation of the resources. There are so many resources are there. One of the resources is called biodiversity. So the conservation of biodiversity is the critical importance. The diversity is the under threat of extinction and gradual destruction. And not only that gradual destructions, there is some direct, indirect benefit to humankind, like the agricultural land, horticulture development, medicinal plants, ethical, and so many other reasons. The recreation is also one of the most important parts of that. In 2010, the Convention of Biological Diversity have established the strategies for plan for biodiversity from 2011 to 2020. That strategy was what is the causes of biodiversity losses, how to reduce the direct pressure on biodiversity and promote sustainable use, improve the status of biodiversity. Then why does biodiversity is needed as a conservation? As for Brombees and Jerkins, 2002, he demonstrated that all over the world, near about 14 million species are available, but only scientifically described 1.75 million species. So it is very difficult. So species extinction during the last 1 decade, even it's more difficult to estimate the level of genetic erosion because loss of genetic diversity is faster than loss of species from extant species. So that is why even 1990, Fernside he told that near about 20,000 square kilometer per year losses the forest. That's the same results more or less found by the FAO UNEP in 1990. They told that near about forest losses was 113,000 square kilometer to 1,069 square kilometer per year between the 1980 to 1990, and its record was in the 76 countries. The same result in 2020 that they have got some results. They have told that the loss of forest is reduced. It is becoming 130 square kilometer per year. As per the India's concerns, AFO is giving very good result. In 2010, they are that the 22% of total geographical areas covered by the India now is by the forest. The AFO also told 2019 that 22% is becoming 24.56% of the total geography covered by the forest. And they also estimated that in 2013 the forest should be covered by the 32%. So what? Threatened biodiversity. The anthropogenic changes is not the universal for the threat to biodiversity of all species. Some species is a greater danger of genetic erosions, sometimes completely extinct from the others. So the level of threat often changes rapidly or unexpectedly due to industrial development or sometimes road building construction, so many other reasons. So what is the biodiversity conservation then? That simple way we can say, maintain the diversity of living organism, their habitats and their interrelations in between the organism and their environment. That is why the way in the particular conservation exercise is undertaking, a conservationist must be his or her knowledge of genetics, ecology, geography, taxonomy, or many other disciplines to understand and manage the biodiversity that is being conserved. The conservation is not only about the plant and animals. So that is why nowadays we should know the
interactions of this particular species about their pollinators, seed disperser, microbial symbionts, predators, and pathogen. Regarding the seed disperser is concerned, as you know, every year the Kaziranga National Park, every year there is flooded, and due to that flooded, there's a lot of species are raised in there, and this species raised through this seed dispersion by the flood. Then, what are the methods of conservation? This is the need to develop appropriate methodologies for biodiversity conservation, particularly in the tropical country. Tropical is the country where we can get very high level of biodiversity, but their fauna and flora are least well known. More than that, it is under threat also. Then who will do this? The conservationists, they will do it. But sometimes what happens, the conservationists very few are there in the tropical countries. Not only that, the whatever resource available is for conservation activities are limited. So, if it is there, then selection of the taxa or species. Conservation activities definitely depend on the species, and for that purpose we need very good amount of financial support and technical resources availability. And there is two strategies are there through which we can conserve it. One is the in situ, another ex situ. In situ means conservation is in the same area, whereas the ex situ conservation means conservation's component biological types outside their natural habitats. If it's natural habitats outside of there, definitely there are so many things are responsible. What are these? There is a location where this plant should be conserved, then sampling, transfer, storage of targets from the original area to the target area. And this process can be done in the form of field gene bank, botanic zoological gardens, or arboreta. That is why, as for example, is concerned with the TFRI, Tropical Forest Research Institute, under the Ministry of Environment, Forest and Climate Changes. In that institute, there is one of the species, the Albizia procera, is raised from the plantlets and from the leaf. Now, that species is conserved there, the tissue culture raised plants. Then, from the seed and storage conservations. So, as you know, there is seed generally two types, in the orthodox and recalcitrants. Orthodox seeds is very good amount of water molecules, and it should be moisture should be reduced around 5 to 6%. Then it can store for a long time at the temperature of minus 20 degrees centigrade. Then in the botanical garden also we can do it. That botanical is the form of the medicinal gardens. Then in vitro conservation also one of the most another conservation process through which we can keep the materials a long time, and this long time purpose we can use recalcitrant seeds, sterile the propagated materials, and it should be one process. It is called cryopreservations. Then mostly it's a cryopreservation done is a liquid nitrogen at the presence of minus 196 degree centigrade. Then field gene bank. The field gene bank is another is a very good conservation with ex situ conservations of the germplasm. You selected from the different parts and conserved with another part, and that conservations can be done through this field gene bank. That is one of the institute under the Ministry of Environment and Forest, that is the Rainforest Research Institute, where we can find this one. 53 species was collected from different parts of northwestern regions, and it is conserved there as a bamboo setum. Not only this bamboo setum, one more important species is the Aquileia malacensis. Aquileia malacensis is more important because it is we can say it is used for the medicinal plants, or it is we can say the agastics.
due to importance of Aquileia melanoensis, that species was selected from different parts of northeastern regions on the basis of their infections. The germplasm was collected from their different parts as seeds. The seeds are raised in the Tropical Forest Research Institute. After that, the seedling is planted in there as a germplasm bank. That germplasm bank was made 2007 and 8. At present, the most of that germplasm bank tree species are infected, and that infection, it shows that the selection is made in such a way it is 100% correct. But right now it is not possible to say the percentage of infection, but it is sure. The particular method was made for selection, then germplasm was formed in the tropical and the rainforest research institute. That is also one of the other institute under the Indian Council of Forestry Research and Education. So, along with this, biodiversity conservation program should be sustainable and integrated. The two strategies, that either in situ or ex situ conservation, should not be seen as alternatives or opposite to one another, but it is rather as being complementary. One conservation strategies or technique can act as a backup to one another. Because one is somehow it is lost, the definitely another strategy will help you conserve your species. So degree of emphasis placed on each depending on the conservation aims. What type of species you are going to conserve, then resource availability, whether the species utilizes the potential or not, that is also one more important part. The somebody is still the efficacy of adopting an integrated approach to conservations. Sometimes it is called holistic approach. This is well-known establishment as the only sustainable options. So definitely, the project team must ensure the local, provincial, national, regional, as well as professionals from the different disciplines, such as environmentalists, foresters, agriculture, and the last, politicians, are involved to work together to promote the success of the conservation process or that project. So, few these minutes, I have minimized how to conserve your different species. I think it may help to conserve our species at present scenario. Thanks, all of you. না, এ কোন পৃথিবী? না না না, এ শুধু আমার প্রশ্ন না, এ প্রশ্ন আপনার, আমার, সকলের। আজ মানুষ অনুকূল পরিবেশে পরিবেষ্টিত হয়ে এই যাত্রা শুরু করেছিল, কিন্তু কালের নিয়মে মানুষ তার পরিবেশকে জয়লাভ করতে এক চরম নেশায় মেতে উঠেছে। তার ফলে পরিবেশ দূষণ হচ্ছে। মানুষ আমাদের পরিবেশের আশেপাশে যেসব জৈব অজৈব বস্তু নিয়ে পরিবেশ গঠিত হয়, তার ভারসাম্য নষ্ট হলেই পরিবেশ দূষিত হয়। যেমন আজ মৃত্তিকা দূষিত, বায়ু দূষিত, জল দূষিত, মানুষ এই দূষণের জ্বালায় জর্জরিত।
আজকে কলকারখানার কালো ধোঁয়া, চিমনির ধোঁয়া পুরো বায়ুর পরিবেশের বায়ুকে দূষিত করে দিচ্ছে। কারখানার বিভিন্ন রকম আবর্জনা তার গঙ্গার জলে গিয়ে জল দূষিত করছে। তারপরে এই যে বড় বড় যানবাহন চলছে, তাদের যে কালো ধোঁয়া, বিভিন্ন রকম শব্দ, তার শব্দ দূষণ করছে, বায়ু দূষণ করছে। দেখা যায় যে বিভিন্ন রকম গাড়ি আছে যেগুলো দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে এই পরিবেশে কার্বন মনোক্সাইড ছড়াচ্ছে, যাতে পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে। এই দূষণগুলোকে আমাদের রোধ করতে হবে। বিশেষ করে অক্সিজেন যাতে আমরা বেশি পরিমাণে পেতে পারি, তার জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এই গাছই একমাত্র পারে আমাদের এই পরিবেশকে সুস্থ এবং সুন্দর করতে। আমাদের এই বিভিন্ন রকম পরিকল্পনা নিয়ে পরিবেশকে বাঁচাতে হবে। যেমন এই চিমনির গ্যাস যাতে না বেরোয়, কালো ধোঁয়া না বেরোয়, তার ফলে স্ক্যাবার লাগাতে হবে। এই যানবাহন, যেসব যানবাহন শব্দ দূষণ করছে, বায়ু দূষণ করছে, সেই যান নিয়ন্ত্রণ করতে হবে। পারমাণবিক এই তেজস্ক্রিয় সে বস্তুগুলো আমাদের পরিবেশকে দূষিত করছে। সেই পারমাণবিক যে জিনিসগুলো, সেইগুলোর ব্যবহার বন্ধ করতে হবে, তাতে পরিবেশ আরও সুন্দর হবে। আজকে দেখা যাচ্ছে যে আমাদের জলের অভাব দিন দিন বেড়েই যাচ্ছে। বড় বড় বিল্ডিং উঠছে, সেই বিল্ডিংয়ে বড় বড় পাম্প লাগিয়ে মাটির তলা থেকে জল তুলে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে জলের অভাবে মানুষ আজকে দিশেহারা। তাই বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে এবং জলের অপচয় বন্ধ করতে হবে। জলের অপচয় বন্ধ করলে দেখবেন মানুষ আগামী দিনে জল পাবে। আজকে আমি জল ব্যবহার করব, কিন্তু আগামী দিনের মানুষ জল পাবে না। আশেপাশের পুকুরগুলো না বুঝিয়ে ফেলে পুকুরগুলো সংরক্ষণ করুন। পুকুরগুলোতে আবর্জনা ফেলে বুঝিয়ে ফেলবেন না। বৃষ্টির জল ধরুন, জল ধরে সেই বৃষ্টির জল ব্যবহার করুন। আর এই যে পরিবেশে এই যে বিশাখাপত্তনমে বিভিন্ন গ্যাস লিক হলো, ভূপালে গ্যাস লিক হলো, সেই লিকগুলো যাতে না হয় আগামী দিনে যারা আছে তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে কোনোভাবেই কোনো গ্যাস লিক হয়ে পরিবেশকে দূষিত করে মানুষের মৃত্যু না ঘটে। আজকে সমুদ্রে দেখা যায় প্রচুর মালবাহী জাহাজ যাচ্ছে তেল নিয়ে, সেখানে লিক করে প্রচুর সমুদ্রের জলে মিশে যাচ্ছে। সেই তেল মিশে গিয়ে প্রচুর সমুদ্রের মাছ প্রাণী মারা যাচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে পৃথিবীর যে জলের বরফ হয়ে থাকে, যে অর্ধেক অংশ কুমেরু সুমেরু, সেই সব জায়গার বরফ গলতে শুরু করেছে। আজকে আগামী দিন দেখা যাবে যে আমরা সব জলের তলায় চলে গেছি। এত সমুদ্রের লেভেল হাই হয়ে যাচ্ছে দিন দিন, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। সেইগুলো খেয়াল রেখে আমাদের আসুন সকলে মিলে আমরা গাছ লাগাই, প্রাণ বাঁচাই, নিজেদের প্রাণ বাঁচি, অন্যকে বাঁচতে সহযোগিতা করি, হাতে হাত ধরে প্রতিজ্ঞা করি, সেফ নেচার, সেফ লাইফ। ধন্যবাদ। Human beings, the most superior high-handed creatures ever created, are the solely cause of environmental degradation and resource scarcity, pollution being the utmost cause for these happenings.
Plastic accumulation on the Earth's environment has adverse effects on wildlife, habitat, and also on humans. In the present days and age, plastic is not only harmful for the soil type and water, but also getting fatal for animals. Xenobiotic chemicals from factories and deforestation both plays a significant role in soil pollution. Deforestation not only affects soil but also imbalances the animal-plant nature balance. Water bodies getting contaminated or adulterated by chemicals is a curse for aquatic animals. Increased car smoke and factory chemicals lead to air pollution as well as severe human disorders. These pollution not only affect the environment but also cause the climatic changes which are making lives day by day harder to live on Earth. Environmental conservation is an important initiative that everyone ought to embrace. Nature provides us with numerous gifts or flares which makes our Earth a place worth living. Existence of Earth and living beings would not be possible or feasible without the gifts of nature. Though the resources are considered plenty, but due to hackneyed overusage and mishandling of the resources, scarcity is just what we are facing now and in the next future. Thus, conservation and its awareness is essential to retain the environmental integrity and to maintain the environmental sanctity. फूलों ने जाके बूंदों से पूछा, बूंदों ने जाके मिट्टी से पूछा, हम कहाँ रहेंगे, हम कैसे खिलेंगे, हम कैसे जिएंगे, हम कैसे जिएंगे। फूलों ने जाके बूंदों से पूछा, बूंदों ने जाके मिट्टी से पूछा, तुम हो तो हम हैं, हम हो तो तुम, इंसान हो तुम, प्रकृति हमें जीने दो, हमें खिलने दो, हमें पानी दो, हमें रहने दो। दुनिया हमारी रंगों से भर दो, खुशियाँ हमारी हरियाली कर दो। हम नहीं रहेंगे, हम नहीं खिलेंगे, हम नहीं जिएंगे, हम नहीं जिएंगे। মেঘ বলল যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জালনা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ। যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি?
যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব, একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। আকাশ কেন ডাকে, মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়। আকাশ কেন ডাকে, মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়। আকাশ কেন ডাকে, দূর থেকে দূর আরো বহু দূরে, পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে। মুক্ত বায়ু আজ দূষণের কারাগারে বন্দী, দূষণ করেছে আজ বায়ুর সাথে সন্ধি। কালো ধোঁয়া ঢেকে দিল নীল আকাশ, বিষাক্ত হলো আজ সুস্বাস্থ্যকর মুক্ত বাতাস। সবুজ ধরনী হয়ে উঠল মরুর মতো রুক্ষ। আজ আমি চিৎকার করে বলি, শোনো শোনো মোর দুঃখ। পবিত্র জল আজ পঙ্গিল জলাশয়, এখনো তোমাদের মনে নেই তো শঙ্কা? দেখি না মৃত্যু ভয়, দূষণের ফলে বায়ুতে বাড়ছে তাপমাত্রা। কয়দিন পরে মৃত্যু পথে করিবে গো সবে জয়যাত্রা। আজ দায়িত্ব জ্ঞানহীন পরিবেশের আমরা শিকারী। মুক্ত আকাশ, মুক্ত বাতাস, মুক্ত জলের আমরা ভিখারি। তাই বলি, পরিবেশ দূষণকে করতে হবে রোধ, সবার মধ্যে আনতে হবে সেই চেতনাবোধ। মুক্ত বায়ু আজ দূষণের কারাগারে বন্দী, দূষণ করেছে আজ বায়ুর সাথে। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়। পথ হারানোর পথ ধরে অসীম জানায়, পথ হারানোর পথ ধরে অসীম জানায়। আয় রে আয়, 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 আয় রে আয়।
धरना। अगर सुन लो जो संभले ना हम तो बम ये फट जाएगा कि बहती सी नदियों का ये पानी रुक जाएगा। अगर सुन लो जो संभले ना हम तो बम ये फट जाएगा कि बहती सी नदियों का ये पानी रुक जाएगा। कि कर दो रहम हाँ धरती का ये दम भी घुट जाएगा। कि कुदरत की नस नस में जहर ये बस जाएगा। प्लास्टिक के हम सब मोहताज हैं, कैसा ये समाज है। कल ना हो हाथों में आज है, मौका अब ये ना गवाएंगे। टिक 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 कसम ये खाए रे। टिक 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 प्लास्टिक टिक ना पाए रे। टिक 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 कसम ये खाए रे। टिक 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 प्लास्टिक टिक ना पाए रे। सिचुएशन ड्रास्टिक है, जहाँ देखो वही प्लास्टिक है। सिचुएशन ड्रास्टिक है, जहाँ देखो वही प्लास्टिक है। से नो टू प्लास्टिक।